রক্তাক্ত জুলাইয়ের বর্ষপূর্তি আজ রংপুরের শহীদ আবু সাইদের কবরে শ্রদ্ধা মাসব্যাপী পদযাত্রার উদ্বোধন। জুলাই গণ অভ্যুত্থানের পুনরুত্থান কর্মসূচি ঘোষণা, সামনের পথ অনেক কঠিন, একই সাথে সম্ভাবনার প্রধান উপদেষ্টা। জুলাই গণ অভ্যুত্থানের আলোচনা সভা করছে বিএনপি, বক্তব্য রাখবেন বেগম জিয়া। মানবতা বিরোধী অপরাধে শেখ হাসিনা সহ ৩ জনের বিরুদ্ধে অভিযোগ গঠনের শুনানি সোমবার পর্যন্ত মুলতবি। আসসালামু আলাইকুম, মোহসেনা শাওন আপনাদের সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি এনটিভির দেশের খবরে। ক্রাউন সিমেন্ট শিরোনাম দেখছিলেন, এবার পুরো খবর। শুধু সরকার পরিবর্তনের জন্য গণ অভ্যুত্থান ঘটেনি দাবি করে জাতীয় নাগরিক পার্টির আহ্বায়ক নাহিদ ইসলাম বলেছেন, দেশকে আমূল পরিবর্তনের জন্য জীবন দিয়েছেন শহীদরা। সকালে শহীদ আবু সাইদের কবর জিয়ারতের মধ্য দিয়ে জাতীয় নাগরিক পার্টির মাসব্যাপী জুলাই পদযাত্রার উদ্বোধন শেষে তিনি একথা বলেন। সংস্কার ও নতুন সংবিধানের জন্য লড়াইয়ের হুঁশিয়ারিও দেন তিনি। রংপুর থেকে জামাল হোসেনের ক্যামেরায় নূর হোসেনের রিপোর্ট। জুলাই বিপ্লবের বর্ষপূর্তি উপলক্ষে মাসব্যাপী দেশ গড়তে জুলাই পদযাত্রা শুরু করেছে জাতীয় নাগরিক পার্টি এনসিপি। কর্মসূচির শুরুতেই দলের কেন্দ্রীয় নেতাদের নিয়ে জুলাইয়ের বীর শহীদ আবু সাইদের কবর জিয়ারত করেন আহ্বায়ক নাহিদ ইসলাম। জিয়ারত শেষে আবু সাইদের পরিবারের সঙ্গে সাক্ষাৎ করেন এনসিপির নেতাকর্মীরা। এ সময় বিচার ও দেশ পরিবর্তনে সরকারের দুর্বলতায় ক্ষোভ জানান শহীদের পিতা। এখনো তো কোনো আন্দোলন সংস্কার হয় নাই, তাছাড়া ওনাকে যে পুলিশে গুলি করে হত্যা করছে তার সঙ্গে যারা জড়িত তারাও কোনো আইনের আওতায় এখনো আসে নাই। সাক্ষাৎ শেষে এনসিপির আহ্বায়ক বলেন, এদেশের মানুষের লড়াইয়ের অনুপ্রেরণার উৎসে পরিণত হয়েছেন শহীদ আবু সাইদ। আবু সাইদ যেভাবে পুলিশের বুলেটের সামনে বুক চিতিয়ে দাঁড়িয়েছিল, সেটাই জুলাই গণ অভ্যুত্থানে আমাদের অনুপ্রেরণা ছিল। জুলাই ঘোষণাপত্র সহ সংস্কার বাস্তবায়নে টালবাহানা হলে ছাত্র জনতাকে নিয়ে তা প্রতিহতের হুঁশিয়ারিও দেন এনসিপি নেতারা। জুলাই ঘোষণাপত্র এবং জুলাই সনদ নিয়ে টালবাহানা শুরু হয়েছে, আমরা স্পষ্টভাবে হুঁশিয়ারি দিতে চাই, যদি আপনারা মনে করে থাকেন, যদি সরকার বা অন্য কেউ মনে করে থাকে যে এই যে হাজারো লক্ষ মানুষ যারা রাজপথে নেমে এসেছিল তারা ঘরে ফিরে গিয়েছে, তাহলে আপনারা ভুল ভাবছেন। আমরা আবু সাইদের কবর থেকে ঘোষণা করছি, আমরা বাংলার প্রতিটি পথে প্রান্তরে যাব। আমরা বাংলার ছাত্র জনতা, তরুণ, শ্রমিকদেরকে আবারও রাজপথে নেমে আসতে আহ্বান জানাবো। এবং আমরা ৩রা আগস্ট ঢাকায় আসছি, বাংলাদেশের জনগণকে, ছাত্রদেরকে, শ্রমিকদের সাথে নিয়ে আমরা ঢাকায় ঢুকবো এবং আমাদের যে জুলাই ঘোষণাপত্র এবং জুলাই সনদ সেটি আমরা আদায় করে ছাড়বো ইনশাআল্লাহ। আবু সাইদের কবর এমন এক জায়গা যেখানে আমরা দ্রোহের শক্তি পাই। আবু সাইদের কবর এমন এক জায়গা যেখান থেকে গোটা বাংলাদেশকে আমরা বিনির্মাণ করার সুযোগ পাই, শক্তি পাই। শহীদ আবু সাইদের কবর জিয়ারতের মধ্য দিয়ে নতুন বাংলাদেশ বিনির্মাণের নবযাত্রা শপথ করছেন জাতীয় নাগরিক পার্টির কেন্দ্রীয় নেতারা। তাদের প্রত্যাশা, বিচার ও সংস্কার কাজ সম্পন্ন করে নতুন বাংলাদেশের ভিত গড়ে যাবে অন্তর্বর্তী সরকার। পরে রংপুরের পীরগঞ্জ বাজার, গাইবান্ধার সাদুল্লাপুরে পদযাত্রা করেন নেতাকর্মীরা। সংস্কার বাস্তবায়নে জনগণকে পাশে থাকার আহ্বান জানান তারা। এনসিপির নীতি নির্ধারকদের প্রত্যাশা, পদযাত্রার মাধ্যমে দেশের প্রতিটি জনপদে পৌঁছে জনগণের মতামত নিয়ে প্রণয়ন করা হবে এনসিপির ইশতেহার। নূর হোসেন, এনটিভি, পীরগঞ্জ, রংপুর। রংপুরে জুলাই গণ অভ্যুত্থানের প্রথম দিনে জুলাই গণ অভ্যুত্থান পুনরুত্থান কর্মসূচি ঘোষণা করলেন অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ ইউনূস। আজ প্রধান উপদেষ্টার তেজগাঁও কার্যালয়ে এ সংক্রান্ত কিউআর কোড উদ্বোধন করেন তিনি। এই কিউআর কোড থেকে জুলাইয়ের প্রতিটি দিনের কর্মসূচি জানা যাবে। অনুষ্ঠানে জাতীয় বিশ্ববিদ্যালয়ে প্রবর্তিত জুলাই শহীদ স্মৃতি বৃত্তিপ্রাপ্ত 2040 জন শিক্ষার্থীর হাতে বৃত্তির চেক তুলে দেন প্রধান উপদেষ্টা। সরকার ঘোষিত
36 দিনের এই কর্মসূচির মাধ্যমে 2024 সালের জুলাই মাসের প্রতিটি দিনকে পুনরুজ্জীবিত করা হবে বলে জানান প্রধান উপদেষ্টা। স্বৈরাচারী সরকারকে হটানো তাৎক্ষণিক লক্ষ্য অর্জিত হয়েছে উল্লেখ করে ডক্টর ইউনূস বলেন, নতুন বাংলাদেশ বিনির্মাণের লক্ষ্য এখনো পূরণ হয়নি। প্রধান উপদেষ্টা বলেন, সামনের পথ অনেক কঠিন, তবে একই সাথে সম্ভাবনার। নির্বাচনের মাধ্যমে যে কারণে অভ্যুত্থান হয়েছিল, তাৎক্ষণিক যেটা টার্গেট ছিল সেটা আমরা অর্জন করেছি। নতুনভাবে রাষ্ট্র ব্যবস্থা বিনির্মাণ, নতুন বাংলাদেশ বিনির্মাণ। আমরা প্রতি বছর এই সময়কালটা উদযাপন করব, যাতে পরবর্তীতে 16 বছর আমাদের অপেক্ষা করতে না হয় আবার এই অভ্যুত্থান করার জন্য। আমরা প্রতি বছর এটা করব, যাতে কোন স্বৈরাচারের কোন চিহ্ন দেখা গেলে সেটা তাৎক্ষণিকভাবে আমরা বিনাশ করতে পারি। জুলাই গণ অভ্যুত্থানে শহীদ ও আহত পরিবারের অংশগ্রহণে রাজধানীর চিনমৈত্রী সম্মেলন কেন্দ্রে বিএনপির আয়োজনে চলছে গণ অভ্যুত্থান 2024 জাতীয় ঐক্য ও গণতান্ত্রিক অভিযাত্রা শীর্ষক আলোচনা সভা। জুলাই গণ অভ্যুত্থানে শহীদ পরিবারের বিশেষ এই অনুষ্ঠানে আয়োজন করেছে বিএনপি। আলোচনার প্রধান অতিথি হিসেবে গুলশানের বাসভবন ফিরোজা থেকে ভার্চুয়ালি যুক্ত হয়ে বক্তব্য রাখার কথা রয়েছে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার। লন্ডন থেকে অনুষ্ঠানে ভার্চুয়ালি যুক্ত হয়ে কর্মসূচির উদ্বোধন করেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। জুলাই গণ অভ্যুত্থানে নিহত পরিবারের সদস্যদের সঙ্গে কুশল বিনিময় করেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। অনুষ্ঠানের শুরুতে জুলাই শহীদদের স্মরণে 1 মিনিট নীরবতা পালন করে পরে তাদের রুহের মাগফিরাত কামনায় দোয়া করা হয়। এই অনুষ্ঠানে শহীদ পরিবার আর আহত নেতাকর্মী ও সমর্থকদের পাশাপাশি ফ্যাসিবাদ বিরোধী আন্দোলনে যুক্ত 63টি রাজনৈতিক দলের শীর্ষ নেতারা রয়েছেন। সেই সঙ্গে বুদ্ধিজীবী, সিনিয়র সাংবাদিক সহ নানা শ্রেণী পেশার মানুষ এ অনুষ্ঠানে উপস্থিত রয়েছেন। রাজধানী চিনমৈত্রী সম্মেলন কেন্দ্রে রয়েছেন আমাদের স্পেশাল করেসপন্ডেন্ট ইমরুল আহসান। আমরা সরাসরি যাচ্ছি তার কাছে। ইমরুল, জুলাই শহীদদের সম্মানে বিএনপির আয়োজনে অংশগ্রহণকারীরা কি বক্তব্য দিয়েছেন? জুলাই শহীদদের স্মরণে বিএনপির আজকের যে আয়োজিত অনুষ্ঠানটি সেটি 3:15 শুরু হয়েছে এবং গত জুলাই আগস্ট অভ্যুত্থানে যারা নিহত হয়েছেন তাদের পরিবারের সদস্যদেরকে আমন্ত্রণ জানানো হয়েছে আজকের আলোচনায়। তারা অনেকে বক্তব্য রেখেছেন। এছাড়া বিগত 17 বছরে বিএনপির যারা বিচার বহির্ভূত হত্যাকাণ্ডের শিকার হয়েছেন এবং গুমের শিকার হয়েছেন তাদের স্বজনরা এখানে বক্তব্য রেখেছেন। তবে তাদের বক্তব্যের মূল যে বিষয়টি ছিল যে তারা যে নির্যাতনের শিকার হয়েছেন বা জুলাই আগস্টের যে অভ্যুত্থানের চেতনা সেটিকে তারা ধরে রেখে এই জাতীয় ঐক্যকে ধরে রেখে সামনের দিনে যে বাংলাদেশ বিনির্মাণের একটি প্রচেষ্টা চলছে তাদের কথা যেন সামনের দিনের যারা নেতৃত্ব আসবেন তারা যেন ভুলে না যায় সেই বিষয়টি তারা তাগিদ দিয়েছেন। এই মুহূর্তে বক্তব্য রাখছেন বিএনপির সাথে বিগত 16-17 বছরে যারা যুগপৎ আন্দোলনের শরিক হয়েছিলেন সেসব দলের নেতৃবৃন্দ এই মুহূর্তে বক্তব্য রাখছেন। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ইতিমধ্যেই উনি লন্ডন থেকে এখানে ভার্চুয়ালি যুক্ত হয়েছেন। তাদের বক্তব্যের পর বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর তিনি বক্তব্য রাখবেন। ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ওনার বক্তব্য তারপরে উনি বক্তব্য রাখবেন। আর এই আজকের অনুষ্ঠানের যে মূল আকর্ষণ বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া এই আজকের আলোচনার অনুষ্ঠানের প্রধান অতিথি হিসেবে বক্তব্য এখানে রাখবেন। আমাদের কাছে এখন পর্যন্ত যে তথ্য রয়েছে উনি এখানে একটি ভিডিও বার্তায় উনি বক্তব্য রাখবেন এমনটি জানানো হয়েছে। তবে তিনি কী ধরনের বক্তব্য রাখবেন সেই বিষয়টি আমরা এখনও পরিষ্কার হয়নি। আজকের বিষয় জানিয়ে রাখি যে গত 13ই জুন লন্ডনে তারেক রহমান এবং প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের সাথে বৈঠক হয়েছিল। এরপরে আসলে তারেক রহমান কোনো কর্মসূচিতে এখন পর্যন্ত বক্তব্য রাখেনি। সেই দৃষ্টিকোণ থেকে তারেক রহমান উনি নির্বাচন নিয়ে তার দলের অবস্থান কি নতুন কোনো বক্তব্য দেন কিনা সেদিকে আসলে মানুষের আগ্রহ আছে। তো এই মুহূর্তে বক্তব্য রাখছেন অন্য দলের নেতৃবৃন্দ, বিএনপির কয়েকজন নেতৃবৃন্দ বক্তব্য রাখবেন, তারপর তারেক রহমান বক্তব্য রাখবেন এবং সর্বশেষ বেগম খালেদা জিয়ার বক্তব্যের মাধ্যমে এই আজকের অনুষ্ঠানটি শেষ হবে। সাউন্ড।
জানছিলাম বিএনপির জুলাই উদযাপনের খবর। জুলাই আগস্ট হত্যার ঘটনায় মানবতা বিরোধী অপরাধের অভিযোগে দায়ের করা মামলায় ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী, সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী ও তৎকালীন আইজিপির বিরুদ্ধে অভিযোগ গঠনের শুনানি আগামী সোমবার পর্যন্ত মুলতবি করেছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল ১। আজ প্রসিকিউশন অভিযোগ গঠনের ওপর শুনানি শেষে আসামিদের বিরুদ্ধে অভিযোগ গঠনের আর্জি জানান। পরে হাসিনা ও কামালের পক্ষে রাষ্ট্রনিযুক্ত আইনজীবী শুনানির প্রস্তুতির জন্য সময় প্রার্থনা করলে সময় মঞ্জুর করা হয়। হাসান জাবেদের রিপোর্ট। জুলাই আগস্ট অভ্যুত্থানে নির্বিচারে গুলি করে ১.৫ সহস্রাধিক মানুষকে হত্যা করা হয়। সেসব হত্যায় নেতৃত্বের দায়ে শেখ হাসিনা, আসাদুজ্জামান খান কামাল ও চৌধুরী আবদুল্লাহ আল মামুনের বিরুদ্ধে মানবতা বিরোধী অপরাধের অভিযোগে গত ১ জুন অভিযোগ আমলে নেয় ট্রাইব্যুনাল। মঙ্গলবার আসামিদের বিরুদ্ধে অভিযোগ গঠনের শুনানি হয়, যা রাষ্ট্রীয় টেলিভিশন বিটিভির মাধ্যমে সরাসরি সম্প্রচার করা হয়। শুনানিতে চিফ প্রসিকিউটর তাজুল ইসলাম আসামিদের বিরুদ্ধে আনা ৫টি অভিযোগ সহ জুলাই আগস্ট হত্যাকাণ্ডের চিত্র তুলে ধরেন। আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের, বিভিন্ন মন্ত্রী, এমপি, আওয়ামী লীগের ১৪ দলীয় জোটের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ শেখ হাসিনার উপরোক্ত উস্কানিমূলক বক্তব্যে উদ্বুদ্ধ হয়ে সশস্ত্র সন্ত্রাসীদের মাধ্যমে সারা দেশে শান্তিপূর্ণ আন্দোলনকারী ছাত্র জনতার উপরে হামলা চালায়। এই সশস্ত্র আক্রমণের ধারাবাহিকতায় ৫ই আগস্ট ২০২৪ পর্যন্ত সারা দেশে ১.৫ সহস্রাধিক মানুষকে হত্যা করা হয়। এই ৫টি চার্জ, যেটা আমরা এই ৩ জন অ্যাকিউজডের বিরুদ্ধে এনেছি, তাদের বিরুদ্ধে চার্জ ফ্রেম করে তাদের বিচারের মুখোমুখি করার জন্য। পরে শেখ হাসিনা ও কামালের পক্ষে রাষ্ট্রনিযুক্ত আইনজীবী আমির হোসেন ট্রাইব্যুনালের কাছে মামলার নথিপত্র পর্যালোচনা করার জন্য ১৫ দিন সময় প্রার্থনা করলে ১ সপ্তাহ সময় দেওয়া হয়। আমি মনে করি যে তার বিরুদ্ধে যে 5টি চার্জ আনা হয়েছে, এই চার্জগুলি সঠিক হয় নাই। এই চার্জগুলি সঠিক না বিধায় আমি ডিসচার্জের আবেদন দেব। আমার চেষ্টা থাকবে, আপ্রাণ চেষ্টা থাকবে তার পক্ষে তাকে এই মামলা থেকে খালাস করার জন্য। যুক্তিতর্কের মাধ্যমে আসামিদের খালাস করার প্রত্যয়ও ব্যক্ত করেন রাষ্ট্রনিযুক্ত আসামি পক্ষের আইনজীবী। হাসান জাবেদ, এনটিভি নিউজ, ঢাকা। জুলাই গণ অভ্যুত্থান নিয়ে এনসিপির মাসব্যাপী কর্মসূচি চলছে। প্রথম দিনে রংপুরের কর্মসূচিতে আছেন আমাদের সিনিয়র করেসপন্ডেন্ট AKM মইনুল হক। মইনুল, রংপুরে পথসভা সম্পর্কে আপনার কাছে কি তথ্য রয়েছে আমাদেরকে জানান। শাওন, আমি এখন দাঁড়িয়ে আছি বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের যে ১ নম্বর গেট, যেটিকে আবু সাইদ গেট বা আবু সাইদ চত্বর হিসেবে নামকরণ করা হয়েছে। এখানেই কিন্তু ১৬ই জুলাই দুপুরে পুলিশের গুলিতে নিহত হয় আবু সাইদ, যিনি ছিলেন এই রংপুর বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের ইংরেজি ডিপার্টমেন্টের ১২তম বর্ষের শিক্ষার্থী। যে আবু সাইদের আত্মাহুতির মধ্য দিয়ে ছাত্র জনতার সেই আন্দোলন নতুন এক মাত্রায় রূপ নেয় এবং সেই নতুন মাত্রায় রূপ নেওয়া সেই আন্দোলন কিন্তু ৫ই আগস্ট বা ৩৬শে জুলাই গিয়ে কিন্তু সফল হয়। আমি সেই বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের সামনে এসে এখানে দাঁড়িয়ে আছি। আজকে কিন্তু এনসিপির নেতৃবৃন্দ দেশ গড়তে জুলাইয়ের যে পদযাত্রা কর্মসূচি, সকালে তারা আবু সাইদের কবর জিয়ারত করে শুরু করেছেন এবং সেই যে কর্মসূচি শুরু করেছেন আবু সাইদের সেই বাড়ি থেকে তারা গিয়েছেন গাইবান্ধায়। কিছুক্ষণের মধ্যেই এই আবু সাইদ গেটের এখানে ওনারা আসবেন এবং এখান থেকে তারা পদযাত্রা কর্মসূচি শুরু করে রংপুর নগরীর বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করবেন এবং রংপুর শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণের পরেই কিন্তু তারা রংপুরের টাউন হল এবং চেকপোস্ট এলাকায় পথসভা করবেন, যে কথাটি এনসিপির সভাপতি নাহিদ ইসলাম বলেছেন। জানছিলাম এনসিপির পথসভার খবর। সজল মোল্লা হত্যা মামলায় প্রধান আসামি মুন্সিগঞ্জ ৩ আসনের সাবেক সংসদ সদস্য ফয়সাল বিপ্লবের ৭ দিনের রিমান্ড মঞ্জুর করেছে আদালত। সকালে চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের বিচারক মোহাম্মদ আশিকুর রহমান শুনানি শেষে এই আদেশ দেন। গত বছরে ছাত্র জনতার এক দফা দাবি আন্দোলন চলাকালীন সময়ে আওয়ামী লীগ, ছাত্রলীগ নেতাকর্মীদের সাথে আন্দোলনকারীদের সংঘর্ষ হলে পুলিশ গুলি ছোড়ে। এতে মুন্সিগঞ্জ শহরের সুপারমার্কেট এলাকায় ৪ জন নিহত হয়। নিহতের পরিবারের পক্ষ থেকে হত্যা মামলা দায়ের করলে প্রধান আসামি করা হয় মুন্সিগঞ্জ ৩ আসনের সাবেক সংসদ সদস্য ফয়সাল বিপ্লবকে। গত ২২ জুন ঢাকার মণিপুরি পাড়া থেকে গ্রেফতার করে পুলিশ। নোয়াখালীর সোনাইমুড়িতে একটি রাস্তার বেহাল দশার কারণে ভোগান্তিতে হাজারো মানুষ।
রাস্তায় অসংখ্য খানাখন্দের কারণে প্রায় ঘটছে দুর্ঘটনা। রাস্তাটি মেরামতের দাবিতে মানববন্ধনও করেছে শিক্ষার্থীরা। নোয়াখালী থেকে মাসুদ পারভেজের পাঠানো রিপোর্ট। নোয়াখালীর সোনাইমুড়ি উপজেলার নদনা ইউনিয়নের বাংলাবাজার হাটগাঁও রফিকুল্লাহ মাস্টার সড়কের চিত্র। দীর্ঘদিন মেরামত না করায় পুরো রাস্তা জুড়ে অসংখ্য খানাখন্দের সৃষ্টি হয়েছে। একটু বৃষ্টি হলে রাস্তায় বড় বড় গর্তের কারণে চলাচলের অনুপযোগী হয়ে পড়ে। রাস্তাটি সংস্কারের দাবিতে মানববন্ধন করেছে শিক্ষার্থী সহ সাধারণ মানুষ। বন্যার কবলিত হওয়ার পর থেকে আমরা রোডে যাতায়াত করতে পারতেছি না। বন্যাতে রাস্তার অবস্থা খুবই বেহাল হয়ে গেছে, কোনো গাড়ি ঘোড়া চলতে পারে না, মানুষ অ্যাক্সিডেন্ট হয়। এই দুরবস্থার কারণে এলাকাবাসী খুবই আতঙ্কিত। যেই কোনো সময় যেই কোনো লোক গর্তে পড়তে পারে। ছাত্রছাত্রীরা এখানে আপ ডাউন করে, অনেকে ভয়ে গাড়ির মধ্যে চলে না, এরা কি করে পায়ে হেঁটে যায়। বন্যায় এই রোডটি এমনভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে যেটি চলাচলের সম্পূর্ণ অনুপযুক্ত। বর্তমানে আমরা কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করছি। রাস্তাটি মেরামতের জন্য সংশ্লিষ্ট মন্ত্রণালয় প্রস্তাবনা পাঠানো হয়েছে বলে জানিয়েছেন এলজিডির এই কর্মকর্তা। অন্তর্বর্তীকালে সরকারের আপনার নির্দেশনায় আপনার দেখা গেল যে এখানে আমরা কিছু ফ্ল্যাট প্রজেক্ট থেকে মেনটেন্যান্সের প্রাথমিক তালিকা আমরা পাঠিয়েছি। এছাড়া আমরা পরবর্তীতে জিওবি মেনটেন্যান্সের আওতায় আমরা রাজস্ব খাতে যে বরাদ্দ আছে সেখান থেকে আমরা প্রাথমিক প্রস্তাবে দেওয়ার আমরা চেষ্টা করব। জনসাধারণের দুর্ভোগ লাঘবে দ্রুত রাস্তাটি মেরামতের দাবি উপজেলাবাসীর। এনটিভি নিউজ ডেস্ক। কুমিল্লার মুরাদনগরে প্রবাসী স্ত্রীকে ধর্ষণের ঘটনা সুষ্ঠু তদন্তের দাবি জানিয়েছেন বিএনপির ভাইস চেয়ারম্যান ও সাবেক সংসদ সদস্য কাজী শাহ মোয়াজ্জেম হোসাইন কায়কোবাদ। দুপুরে মুরাদনগর উপজেলার পাঁচকিত্তা বাহেরচর গ্রামে ঘটনাস্থল পরিদর্শন ও সনাতন ধর্মাবলম্বীদের সাথে মত বিনিময় শেষে তিনি একথা বলেন। মুরাদনগরে যে ঘটনা ঘটেছে তার দায়ভার বিএনপির ওপর চাপানোর ষড়যন্ত্র হয়েছিল, তবে ষড়যন্ত্রকারীরা সফল হয়নি। নেতাকর্মীদের সতর্ক থাকার আহ্বান জানান কায়কোবাদ। জুবাইদা রহমানের জন্মবার্ষিকী উপলক্ষে বগুড়ার গাবতলী উপজেলার 4টি শিক্ষা প্রতিষ্ঠানে বৃক্ষরোপণ কর্মসূচি পালন করেন বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা হেলালুজ্জামান তালুকদার লালু। সুকানপুকুর শহীদ জিয়াউর রহমান বালিকা উচ্চ বিদ্যালয়ে বৃক্ষরোপণের মধ্য দিয়ে এই কর্মসূচির উদ্বোধন করা হয়। পরে উপজেলার বিভিন্ন স্কুলে এই বৃক্ষরোপণ কর্মসূচি পালিত হয়। অপরদিকে গাবতলী উপজেলার কাগইলে 2006 সালের 5 অক্টোবর বিএনপির ভাইস চেয়ারম্যান তারেক রহমান 20 শয্যা বিশিষ্ট হাসপাতালের ভিত্তিপ্রস্তর স্থাপন করেন। বিগত 17 বছর স্বৈরাচার সরকার সেদিকে দৃষ্টি না দেওয়ায় খোলা আকাশের নিচে চিকিৎসা সেবা চালু করেন বিএনপির নেতৃবৃন্দরা। চাঁদপুরের হাইমচর উপজেলার স্বাস্থ্য কমপ্লেক্সে অভিযান চালিয়েছে দুর্নীতি দমন কমিশন। দুপুরে দুদক চাঁদপুর কার্যালয়ের সহকারী পরিচালক মোহাম্মদ আসগর হোসেনের নেতৃত্বে এই অভিযান চালানো হয়। রোগীদের খাবারে ব্যাপক অনিয়ম, ডাক্তারদের অনুপস্থিতি এবং অব্যবস্থাপনার প্রাথমিক সত্যতা পেয়েছে এই অভিযানে। এ বিষয়ে কর্তৃপক্ষ জানায় তথ্য ও প্রমাণ সংগ্রহ করে পরবর্তী আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে। যানজট নিরসন এবং ফুটপাত থেকে অবৈধ স্থাপনা উচ্ছেদে কুমিল্লা সিটি কর্পোরেশনে আবারও উচ্ছেদ অভিযান শুরু হয়েছে। কুমিল্লা সিটি কর্পোরেশন, জেলা প্রশাসন, সেনাবাহিনী এবং পুলিশের যৌথ অভিযানে সিটি কর্পোরেশনের সড়কের ওপর থেকে সকল স্থাপনা নিরসন করা হচ্ছে। সকাল থেকে অভিযানের নেতৃত্ব দেন কুমিল্লা সিটি কর্পোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ মামুন। নোয়াখালীর হাতিয়ায় অভিযান চালিয়ে আগ্নেয়াস্ত্র ও চোরাইকৃত স্বর্ণসহ 4 জনকে আটক করেছে যৌথ বাহিনী। সকালে বুড়িরচর ইউনিয়নের দুর্গম এলাকায় অভিযানকালে দস্যু শামীম বাহিনীর সক্রিয় সদস্য সোহেল, সুমন উদ্দিন ও নারী সহযোগী পারুল বেগম ও এক স্বর্ণ ব্যবসায়ীকে আটক করা হয়। এ সময় তাদের কাছ থেকে 5টি আগ্নেয়াস্ত্র, ডাকাতির কাজে ব্যবহৃত সরঞ্জাম, 22 ভরি স্বর্ণ এবং 10 ভরি রূপার অলংকার জব্দ করা হয়। এদিকে মাগুরায় 4টি মোটরসাইকেল সহ চক্রের 8 সদস্যকে গ্রেফতার করেছে পুলিশ। এর সাথে শেষ করছি দেশের খবর, তবে যাবার আগে ক্রাউন সিমেন্ট শিরোনামগুলো জানিয়ে যাব আরও একবার। রক্তাক্ত জুলাইয়ের বর্ষপূর্তি আজ, রংপুরে শহীদ আবু সাইদের কবরে শ্রদ্ধা, মাসব্যাপী পদযাত্রার উদ্বোধন। জুলাই গণ অভ্যুত্থানের পুনরুত্থান কর্মসূচি ঘোষণা, সামনের পথ অনেক কঠিন, একই সাথে সম্ভাবনার প্রধান উপদেষ্টা।
জুলাই গণ অভ্যুত্থানের আলোচনা সভা করছে বিএনপি, বক্তব্য রাখবেন বেগম জিয়া। মানবতা বিরোধী অপরাধে শেখ হাসিনা সহ ৩ জনের বিরুদ্ধে অভিযোগ গঠনের শুনানি সোমবার পর্যন্ত মুলতবি। এই ছিল দেশের খবরে। এই খবরের ভিডিও সহ আপডেট জানতে ভিজিট করুন এনটিভি অনলাইন www.ntvbd.com। এছাড়াও এনটিভির জনপ্রিয় সব অনুষ্ঠান ও খবরের আপডেট জানতে ভিজিট করুন আমাদের ইউটিউব ও ভেরিফাইড ফেসবুক পেজ। ৬টায় ইভিনিং নিউজ দেখার আমন্ত্রণ রইল। এতক্ষণ সাথে থাকার জন্য সবাইকে ধন্যবাদ।